শেখ হাসিনাকে ফোন করেছে শাকিল সাহেব যে এরা বিদ্রোহ করেছে, বাঁচান আপনি। পরের দিন এত বড় হত্যাকাণ্ড হলো, অথচ একজন প্রাইম মিনিস্টার আসলেন আগের দিনে। দেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর কালো অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। কিছু বিপদগামী সৈনিকের বর্বরতার শিকার হন ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। স্বৈরাচার হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় সংগঠিত হয় পিলখানা হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের আগের দিন ২৪ ফেব্রুয়ারি প্যারেডে উপস্থিত ছিলেন হাসিনা। তার ঠিক একদিন পর এমন ভয়াবহ হত্যাকাণ্ড নিয়ে আছে অনেক প্রশ্ন। ২৫ তারিখে কার্নেজ হয়েছে, ২৪ তারিখে তখনকার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা সেই প্যারেড রিভিউ করেছে। আপনি জানেন যে সর্বোচ্চ যে নিরাপত্তা আমাদের দেশে কেউ পায় সে হলো প্রাইম মিনিস্টার, তারপর কিন্তু প্রেসিডেন্ট। তাহলে এখানে প্রশ্ন থেকে যায় না যে একজন পরের দিন এত বড় হত্যাকাণ্ড হলো, অথচ একজন প্রাইম মিনিস্টার আসলেন আগের দিনে। এটাকে বলি আমরা নিরাপত্তা স্ক্যান, সিকিউরিটি স্ক্যান। কোথাও ধরা পড়লো না এত ষড়যন্ত্র, এত নিরাপত্তা। এই যে সিকিউরিটি এজেন্সিজ আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, কেউ কোথাও না। সে সময় পিলখানায় বিডিআর হাসপাতালের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এস.এম. আব্দুল সালাম। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গেলেও বয়ে বেড়াচ্ছেন সেই দুঃসহ স্মৃতি। আমি যেহেতু লেফটেন্যান্ট কর্নেল, তো সব ফুল কর্নেল হলো ইয়ের সেক্টর কমান্ডার, তো সবাই বেশ তো সারা দেশ থেকে আসছে। তা আমার অবস্থানটা মাঝামাঝি চলে গেছে, বেশ দূর এই ইয়ের থেকে। যাই হোক, এটা বারবার শুনেছেন, এই জন্য শর্ট করে দিচ্ছি যে একজন ঢুকলো, তারপরে হইচই করে সবাই দাঁড়িয়ে গেল। একটা না দুটো বুলেটে নিয়ে শুনছি। আমি কিন্তু ধারণা করছি, আমি আমার পয়েন্ট অফ ভিউতে বলছি যে আমি কিছু দেখছি না, আমি তো কাছে না। সবাই বেরিয়ে যাচ্ছে, অফিসাররা বেরিয়ে যাচ্ছে শহীদ নূর মোহাম্মদ রাইফেল স্কুলের সামনে মাঠ। আমার এইটা ধারণা হয়েছে যে গুলির শব্দ হলেও ডিজিরে হয়তো মেরে ফেলছে, কিন্তু তখনও মারেনি, পরে জানলাম। ওখানে যাওয়ার পর দেখলাম যে ওই বাঁশের লাঠি আছে না, যেগুলোর উপর ওই ফ্ল্যাগ লাগানো হয়েছে, ওই বিজয়ের সপ্তাহ, ওই বাঁশের দিয়ে অফিসার স্ক্যাটার্ড ওয়েতে অফিসারদের মারতেছে। সো আমি চেষ্টা করলাম করার, বাঁচার। তো মারছে। এর মধ্যে একটা সোলজার, আমার এই ইউনিটের সোলজার, ও হয়তো নতুন, একদম নতুন আসে, বাচ্চা সোলজার, ও এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো যে স্যারকে মারবেন না, স্যার তো কিছু করেন নাই। তো ওকে মারতেছে। তারপর আমি যে তুমি সরে যাও, তারপর আমি এটা ধরলাম যে কেন মারতেছো। বলে তোরা আমাদের ডাল ভাতের পয়সা খেয়েছো, তোরা আমাদের সব কিছু খেয়েছো, তোরা রেশন খেয়েছো। তা আমি বললাম ডাল ভাতের সাথে আমি জড়িত না, আর তারা তোমাদের রেশন তো, এইটুকু কথা বলতে পারছি না। তুই অফিসার, এটা বলার কারণ আছে। অনেকে বলে না যে অমুকরে মারে নাই, এখানে অফিসারদের কিলিং করতে বলা হয়েছে। এখানে ইররেসপেক্টিভ তাকে চেনে কি চেনে না তা না। কিন্তু ২৫ ফেব্রুয়ারি ঘটনার দিন পিলখানার চারদিকে সেনাবাহিনী অবস্থান নিলেও কোনোরূপ ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। যৌথ বাহিনী যদি সাথে সাথে অভিযান পরিচালনা করত তাহলে হতাহত কম হতো। তাছাড়া ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি বিকেলে তৎকালীন সরকারের দায়িত্বশীলদের উপস্থিতি ছিল সন্দেহজনক। শেখ সেলিম, তাপস আর মির্জা আজম, এরা, আমি নামগুলো বলতেছি, এরা হলো ডিরেক্টলি জড়িত। মির্জা আজম, নানক, এদের সাথে মিটিং করেছে, এটা তো অনেকে স্বীকার করেছে। সারা খাতুন বলছে হ্যাঁ আমার কাছে এসেছিল, আমি দেখা করিনি। এখন আমার প্রশ্ন হলো, একজন যারা ইউনিফর্ম পরে তাদের নিয়মকানুন কিন্তু আলাদা, সার্ভিস রুম, তারা তাদের বৈধ যে সুপিরিয়রের পারমিশন ছাড়া কোনো পলিটিক্যাল লিডার বা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারে না। ধরে নিলাম যে হ্যাঁ ওনারা দেখা করছেন, তার মানে ওনারা জানেন যে এরা একটা, এদের মধ্যে ক্ষোভ আছে। তাহলে ওই গভর্নমেন্ট এই ঘটনা ঘটার আগেই কেন একটি তদন্ত করেনি যে কি হয়েছে, ডিজিবিডিআরকে ডাকো, কি সমস্যা, এমন কেন হচ্ছে, করেনি। এই তাপস বরং এরা মোটিভেট করেছে। সেনাবাহিনী আসতেছিল কিন্তু ওরকম সেনাবাহিনীকে অভিযান করতে দেওয়া হচ্ছিল না, বা এই বিষয়টা একটু বলতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। এই যে কথাগুলো বলা হয়েছে না, এই যে সেনাপ্রধান ছিলেন মঈন আহমদ, আসলে ওনার নাম মঈনুদ্দিন আহমদ।
মঈন আহমদ বলেছেন না আমাকে ইয়ে করতে দেয় নাই, তা উনি আমি বলছিলেন। কথাটা খুব ভালো করে শোনেন। টু সেভ হিজ কমরেডস, মানে নিজের সেনাবাহিনীর সদস্যদের বাঁচাতে, আমি আবার আই রিপিট, বাঁচাতে কোনো সেনাবাহিনী প্রধানের কোনো পারমিশন দরকার হয় না, যুদ্ধ না কিন্তু, বাঁচাতে। বাঁচাতে, হ্যাঁ। একজন মেরে ফেলছে আপনার, মানে এখানে যদি বলে আপনার ভাইকে মেরে ফেলছে, আপনি যাচ্ছেন বাঁচাতে, আপনি কি পারমিশন নেবেন বাবার কাছ থেকে যে ওকে বাঁচাতে যাব? এখানে কিন্তু অ্যাটাক করতে বলি নেই। তো এটা মিথ্যা কথা। সেনাবাহিনী এবং আপনাকে বলে দিয়ে, আপনি এতে বিশেষজ্ঞ হওয়া লাগে না, না, এই যে এটা বোঝার জন্য। এই চারিদিকে এটা পিলখানা যখন শুরু হয়েছে, যখন শুনেছেন তো যে বারবার বলতেছে শেখ হাসিনাকে ফোন করেছে শাকিল সাহেব যে এরা বিদ্রোহ করেছে, বাঁচান, আপনি বাঁচান, বা আপনি আপনার এইরকম বলেছে তো। হ্যাঁ। আপনি যদি তাদের এঙ্গেজ করতেন, এঙ্গেজ করা বোঝেন, যে চারিদিক, হ্যাঁ ওদের ঢুকতে পারবেন না, ওদের অস্ত্র অনেক বড়, সেনাবাহিনী লাগবে, তো পুলিশ র্যাব ছিল না? যদি এঙ্গেজ করা মানে ভিতর দিকে গুলি করলে ওরা কিন্তু ওই কিলিং ছেড়ে ওরা কিন্তু নিজের ডিফেন্ড করতে আসতো, তাহলে 57 জন যে মারা গেছে হয়তো 10 জন হইতো। আর ইতিমধ্যেই এটা কোনো ব্যাপার যে একটা ট্যাঙ্ক, খালি ট্যাঙ্ক উইদাউট অ্যামুনিশনও যদি চলে, এরা গুলি করতে থাকবে, ভেঙে যদি ভিতরে ঢুকে যেত ওরা পালাইতো। ও তখন তো মারা শেষ হয়ে গেছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছলচাতুরি করে তৎকালীন সরকার। তদন্ত কমিশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যদি কেউ, সবাই নিরপরাধ হয়, কেউ হবে না অ্যাকিউজ, আর যদি 400 অপরাধী হয় তো 400 হবে, এটা কেমন কমানো হলো? তখন আমাকে বলতেছে আপনি তো যেগুলো করছেন ওগুলো একটাও টিকবে না, আমি না টিকলেও এটা রাখবো আমি। হাসান তাহের, 21 টেলিভিশন।